চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনি দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে মানে কি বলবো, যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারে ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন, মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আবদুল্লাহ হলেন। দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে, হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম মানে কি বলবো, যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না। কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতটা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো কোনো সাংবাদিক মানে হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন গণমাধ্যমে। প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম খাচ্ছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে। এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো, মানে সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে মানে হাসনাত আবদুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই, হাসনাতকে নিয়ে যত আলোচনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম মানে মনে হচ্ছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু অবশেষে সেই ঘটনাটা ঘটলো। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুঁড়ে মারলো আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা স্থির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দূরে মানে এই ডিমের আঘাতে হাসনাত দ্রুত সরে যাচ্ছেন, চেক শার্ট পরিহিত। মানে আমরা যদি ইন্ডিকেট করে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে এই মানে ঘটনা থেকে নিজেকে বাঁচাতে দ্রুত সেখান থেকে সরে যাচ্ছেন হাসনাত। একেবারে বাম সাইডে দূরে দেখা যাচ্ছে তাকে। এই ঘটনা ঘটেছে যখন, এবং সেখানে প্রচণ্ড হট্টগোল হয়েছে। হট্টগোল এবং হট্টগোলের মাধ্যমে হাসনাতকে কিভাবে টার্গেট করা হলো সেটা যদি আমরা খুবই স্লো মোশনে ইন্ডিকেট করে আপনাদেরকে দেখাতে চাই। এইভাবে দেখুন, এই যে একেবারে লাল বৃত্ত যেখানে দেখা যাচ্ছে তিনি হাসনাত আবদুল্লাহ, এবং সেখান থেকে তিনি দ্রুত সরে যাচ্ছেন। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে হাসনাত খুব একটা আক্রান্ত হননি, একটা দুইটা তার দিকে ছুটে গেছে। কিন্তু মূলত সেই ঘটনা যারা মানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, বিশেষ করে আরেকবার দেখুন যে এই ভদ্রলোক, দাড়িওয়ালা এই ভদ্রলোক, তিনি মূলত অনেকগুলো ডিমের আঘাত খেয়েছেন। এটাও যদি আমরা একটু স্লোলি দেখাই, এভাবেই আঘাত খেয়েছেন। এই ঘটনা যেমন ঘটেছে, তেমনি আবার উল্টা ঘটনাও ঘটেছে। উল্টা ঘটনা কি? উল্টা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ডিম কাণ্ড যারা ঘটিয়েছেন ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতারা, সেই ঘটনার মানে সম্ভবত আধা ঘন্টা পরে এই মানে ইনফরমেশনটা আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সাহেব, তিনি একটা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ইনফরমেশনটা দিয়েছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখছেন, তার পোস্টটা দেখুন, ঠিক আঘাত করার মানে তাকে চড় মারার ঠিক আগের মুহূর্তে আমরা স্ক্রিনশটটা নিয়েছি। সেখানে লিখছেন তিনি, এতদিন ধরে হাসনাতদের যুক্তরাজ্যে নাজেহাল করার পরিকল্পনা করে আজ কিছুক্ষণ আগে হাসনাতকে কিঞ্চিত বিরক্ত করার 30 মিনিটের মধ্যেই এভাবে যুক্তরাজ্য এনসিপির এক সমর্থকের হাতে চড় খেলেন ইউকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম। হাসনাতদের বাদাম দিতে গিয়ে বেচারা নিজেই বাদাম খেয়ে গেল। আহারে! এই যে মানে জুলকারনাইন সাহেবের এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শুনে কি, এই ল্যাঙ্গুয়েজ পড়ে কি আপনার মনে হচ্ছে যে তিনি নিরপেক্ষ অবস্থান থেকে এই সাংবাদিকতা করেছেন, কিংবা সাংবাদিকতার ইনফরমেশনটা সামনে এনেছেন? আমার মনে হয়নি। মনে হয়েছে তিনি হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। করতেই পারেন,
হাসনাতরা মানে জুলাই রেভলিউশন, সেটার পক্ষে তিনি ছিলেন, অ্যাক্টিভিজম করছেন। অ্যাক্টিভিজম তো অনেকেই করেছে, আমরা অনেকেই সমর্থন দিয়েছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে সাংবাদিকের কাজ কোনো একটা পক্ষে নিজেকে বায়াস্ট করা না, এই যে নীতি তারাই বলেন, এই নীতি আবার তারাই ভাঙছেন। মূলত সাংবাদিকের কাজ কি? নিরপেক্ষভাবে ঘটনাটা উপস্থাপন করা। যেমন এই ঘটনা, এই ভিডিওটা যখন দেখছি আমি কিন্তু ইচ্ছা করলে এই ঘটনাটা স্কিপ করে যেতে পারতাম। এক পক্ষে হাসনাতকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, এই মসনদ নিয়ে কিংবা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম এবং একপাক্ষিক ব্যাপারটা উপস্থাপন করে অ্যাক্টিভিজম করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা পারতপক্ষে সেই কাজ করা থেকে বিরত থাকি। যেটা ঘটেছে, জুলকারনাইন সাহেব যে ভিডিওটা মূলত শেয়ার করেছেন, সেই ভিডিওটা একটু দেখুন। এই যে এখানে যে ক্রিম কালারের শার্ট পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে, তিনি সেই শাহ শামীম বলে দাবি করছেন জুলকারনাইন সাহেব, তাকে একটু দূরে থেকে এসে এই ভদ্রলোক তাকে মানে গালের উপরে একটা চড় মারলেন। এই দৃশ্যের ভিডিও আমরা দেখছি এবং জানছি জুলকারনাইন সাহেবের মাধ্যমে, অর্থাৎ আক্রমণ পাল্টা আক্রমণ, দুই পক্ষের এই ঘটনাগুলোই ঘটেছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমরা এই দৃশ্যও দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহ যে বিল্ডিং এ অবস্থান করছিলেন, সেই বিল্ডিং এর বাইরে গত রাতেও ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এই ভিডিওটা একটু দেখতে থাকুন যে তারা এরকম ভাবে মানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, যে হাসনাত আব্দুল্লাহর বিকৃত চেহারা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই ধরনের সমাবেশ বিক্ষোভ এইগুলো করেছেন। এবং তারপরেই সম্ভবত এটা এই ভিডিওটা একটু আগের, তারপরেই ওই ডিমের ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাজী নজরুলের ভাষায় কি হাসনাতদের দুর্বল বলা যাবে কিংবা দুর্বল বলার অবকাশ রয়েছে? আমার মনে হয় যে দুর্বল বলার অবকাশ নেই, কিন্তু তারা এই ধরনের মানে আক্রান্ত হচ্ছেন কেন বারবার? হ্যাঁ, আবার বলা যায় যে আক্রান্ত তো হবেনি, কারণ আওয়ামী লীগে এত বেশি মানে ক্ষতির মানে আওয়ামী লীগের এত বেশি ক্ষতি করেছেন তারা। আওয়ামী লীগ খেপবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করবে, এটা স্বাভাবিক, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন জুলাই যোদ্ধারা কিংবা এনসিপি নেতারা দেশে বিএনপি কিংবা সাধারণ জনগণের দ্বারা মানে ডিমে আক্রান্ত হচ্ছেন, তখন আপনি সেটাকে কি বলবেন? তখন তো সেটাকে আওয়ামী লীগের বিষয় হিসেবে বলার কোনো স্কোপ থাকবে না। তার মানে টোটাল সমীকরণ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধারা মূলত তাদের আদর্শে, যে আদর্শটা হওয়ার কথা ছিল, মুখে যে আদর্শটা তারা বলেছিলেন, সেই আদর্শে থাকতে পারেননি, বিচ্যুত হয়েছেন। বিচ্যুত হয়েছেন বলে আওয়ামী লীগ তাদেরকে আঘাত করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক ঘটনা মেনে নিলেও যখন বিএনপি কিংবা সাধারণ মানুষ দেশের অভ্যন্তরেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বারবার, ঝিনাইদহে, কখনো বেনাপোলের সীমান্তে, কখনো এখানে ওখানে, এই ঘটনাগুলো যখন ঘটছে এবং এখন আর ওই রাজুতে আয় বললে লোকজন আসছে না, এখন এনসিপি একটা মিছিল করলে সেখানে মুষ্টিমেয় কিছু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এটার কারণ মূলত তাদের বিচ্যুত হওয়া। এই বিচ্যুত হওয়ার ব্যাপারটা তারা যত দ্রুত উপলব্ধি করবে, যত দ্রুত নিজেদেরকে সংশোধন করবে এবং যত দ্রুত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা সত্যিকার অর্থেই তাদের রাজনীতিতে প্রকাশিত করবে এবং সেটা প্রমাণ করার চেষ্টা করবে, আমার মনে হয় যে মানুষের এই মানে ভুল বোঝা কিংবা মানুষের এই বিরক্তির কারণ থেকে তত দ্রুত তারা মুক্তি পাবে। যদি প্রফেসর ইউনূসের 1.5 বছরে তাদের কর্মকাণ্ডগুলো পজিটিভ হতো, প্রফেসর ইউনূসের শাসনকাল যদি পজিটিভ হতো, তাহলে কিন্তু দেশের বাইরেও আওয়ামী লীগ এই শক্তি প্রদর্শনের সাহস পেত না। কারণ দেশের বাইরে আওয়ামী লীগ যেমন রয়েছে, তেমনি নিরপেক্ষ মানুষও রয়েছে, হাসনাত ভক্তরা অনেক বেশি থাকার কথা। তারা নিজেরা উৎসাহিত হয়ে এই ঘটনাগুলোকে প্রতি মুহূর্তে প্রতিরোধ করতে আসতো, কিন্তু সেরকম দৃশ্য আমরা কিন্তু দেখছি না, যেটা তাদের জন্য খুবই হতাশার। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক আইজি বেনজির, তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, এরকম একটি খবর চাউর হয়েছে। আবার পরবর্তীতে যেটি হয়েছে সেটা হলো তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি তার নিজের প্রয়োজনে দুবাইতে তিনি বসবাস করতে চান, তার দুবাই রেসিডেন্স রয়েছে, তার পর্তুগালের পাসপোর্ট আছে, তিনি পর্তুগালের নাগরিক। তো কাজে সেই পর্তুগালের পাসপোর্ট নিয়ে দুবাইয়ের রেসিডেন্সি যে পারমিটটা রয়েছে, সেই পারমিটের স্বার্থে তিনি এখন হয়তো মনে করছেন দুবাইতে বসবাস করা তার জন্য নিরাপদ। তো আপনি যখন দেখবেন যে কোনো একটা রেসিডেন্স পারমিট আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে আসলে নিয়মিতভাবে সেখানে যাতায়াত করতে হয়, থাকতে হয়, এবং এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম না, একটা ফর্মালিটিস আছে। বেনজির সাহেবের যারা ভক্ত, তারা বলার চেষ্টা করছেন যে তিনি সেই ফর্মালিটিসগুলো করার জন্য মূলত সেখানে এসছেন, সেই ফর্মালিটিস হয়ে গেছে, এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন দুবাইতে।
প্রকৃত ঘটনা কি আমরা জানি না। দুবাই খুব একটা রেস্ট্রিক্টেড কাহিনী, মানে কান্ট্রি। সেখানে সব খবর বাংলাদেশের মতো এভাবে মিডিয়াতে আসে না। আমরা যেভাবে বাংলাদেশে বসে ইউটিউবিং করি, দুবাইতে বসে আসলে ওরকম ইউটিউবিং করাও সম্ভব নয়। সেখানে আপনি যত ইচ্ছা খান, দান, মৌজ করেন, মাস্তি করেন, চোরাকারবারি করেন, টাকা নেন, পাচার করেন, সেক্স করেন, ডিস্কোতে যান, যা ইচ্ছা তাই করেন, হোয়াটএভার। আপনি কিডনির ব্যবসা করেন, এনি অপরাধ, ওখানে বসে আপনি সারা দুনিয়ার সন্ত্রাসের গডফাদার হন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু গণতন্ত্র চর্চা করতে পারবেন না আপনি। ওখানে যে একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। তো সেই দিক থেকে বিশ্বের যত দুষ্ট লোক আছে, যত ইনোভেটিভ লোক আছে, যত বিলাসী লোক আছে, যত পারভার্টেড লোক রয়েছে, সব মানুষের একটা মিলন মেলা হলো দুবাই। এবং এটিকে ইতিমধ্যে বলা হয় যে এটা হলো পৃথিবীর সর্বকালের নিকৃষ্টতম পাপের শহর। এই শহরে হয় না এমন কোনো পাপ নেই। আমাদের বাংলাদেশে অনেকগুলো নায়িকা আছে যারা দেহ ব্যবসা করার জন্য, অনেকগুলো গায়িকা আছে অপকর্ম করার জন্য দুবাইতে যায়, এবং তারা সেখানে গিয়ে হুক্কা খায়, সেখানে গিয়ে আরো কি কাজ করে, 1 কোটি টাকা শপিং করে, নানা রকম কথাবার্তা বলে চলে আসে। আমরা এই জিনিসগুলো দেখি। ইট মিনস যে ইটস এ সেক্স সিটি। আপনার একটা বিখ্যাত হলিউডের মুভি আছে, মানে সেক্স অ্যান্ড সিটি, সেক্স ইন দ্য সিটি, এরকম একটা কি ধরনের একটা মুভি আছে। তো এরকম ইটস এ সেক্স সিটি, ইটস এ ক্যাসিনো সিটি, ইটস এ গোল্ড সিটি। এখানে একটা বাজারই আছে, গোল্ড সুক বলা হয়। তো এটা চোরাকারবারীদের স্বর্গরাজ্য, এটা ট্রান্সশিপমেন্টের স্বর্গরাজ্য। এটা মানে বাংলাদেশ বলেন, পৃথিবীর সব দেশের যত অর্থবিত্ত যারা লুপাট করে তাদের সবারই একটা ঘাঁটি আছে দুবাইতে। ফলে সেই দুবাইতে আসলে ডক্টর বেনজির সঙ্গে বা আইজি বেনজিরের সঙ্গে আসলে কি হয়েছে, তিনি কি অবস্থা আছেন, কেমন আছেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যার যার অবস্থার মতো, যারা বেনজির সাহেবকে পছন্দ করছি তারা বেনজির পক্ষে বলছি, যারা বেনজিরকে পছন্দ করছি না তারা নানা রকম কথা বেনজিরের বিপক্ষে বলছি। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা হলো বাংলাদেশে নির্ধারণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেনজিরকে নিয়ে। কারণ হলো বেনজির ইজ আ ওয়েল কানেক্টেড ম্যান। বর্তমান পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে তার ব্যক্তিগত কানেকশনের যে লেভেল কোন পর্যায়ে আছে, এটা আমি শুধু এতটুকুই বলতে পারি, পুলিশের এবং সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান জীবিত এমন কোনো কর্মকর্তা নেই যাদের সঙ্গে আপনি বেনজিরের তুলনা করতে পারবেন। তার সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক আছে, তার সঙ্গে চোরাকারবারীদের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের ডনদের সম্পর্ক রয়েছে, এমনকি ইসলামিস্ট গ্রুপ যারা আছেন তাদের সম্পর্ক আছে, তার সঙ্গে রাজনীতিবিদ যারা আছেন মোরালের সবারই সম্পর্ক আছে। সে যে কৌশলগত কতগুলো পদে ছিল, যেমন ডিআইজি অ্যাডমিন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার, এডিশনাল আইজি অ্যাডমিন, এর চেয়ে আর বড় পোস্ট হয় না। দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাপিড ডিজি, দেন আইজি। বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি মানুষের মধ্যে যদি সৌভাগ্যবান কোনো মানুষকে বলা হয় যে সরকারি পদ পদবিতে বলতে গেলে তার আলাদিনের চেরাগ বা তার হাতে সোনার পাথর বাটি ইত্যাদি কোনো কথাবার্তা যদি আপনি বলতে চান, সেটা ডক্টর বেনজির 2009 থেকে একেবারে তার রিটায়ার করার দিন পর্যন্ত তিনি পেয়ে গেছেন। তিনি যা ইচ্ছে তাই করতে পেরেছেন, যা ইচ্ছে তাই বলতে পেরেছেন। প্রশংসা করতে চান করতে পারেন, বদনাম করতে চান, কিন্তু বাস্তবতা হলো তিনি যা ইচ্ছা সেটা তিনি করতে পেরেছেন। ইট মে বি টু কালেক্টিং মানি, টু ডু বিজনেস, টু অ্যাকোয়ার এনি প্রপার্টি, অথবা আপনি যদি ধরেন সেক্স করা, বাইসেক্স করা, অথবা হজ করা, উমরা করা, তারপরে পিএইচডি করা, সবার সময়তে সেমিনার করা, টকশোতে অংশগ্রহণ করা, কি না করেছেন তিনি, মাস্টার ফর অল। তো সেই মানুষটির হাতে টাকা আছে, অনেক রাজনীতিবিদদের গোপন অডিও এবং ভিডিও রেকর্ড আছে। তার সঙ্গে যারা সিঙ্গাপুরে দেখা করেছেন, তার সঙ্গে যারা লন্ডনে দেখা করেছেন, তার সঙ্গে যারা ব্যাংককে দেখা করেছেন, রাতের আধারে তার কাছে কারা কারা গিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যারা যারা গিয়েছেন, তিনি ইচ্ছে করলে হাটে হাড়ি ভেঙে দিলে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এটা রাজনীতিবিদের একটা ভয়। ফলে তাকে এই যে তিনি মুক্ত বিহঙ্গের মতো দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এটা বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন কিংবা ধরেন যারা বিরোধী দলে আছেন,
কিংবা আওয়ামী লীগের যে সকল নেতা দেশের বাইরে আছেন তাদের সবার জন্য এটা বিব্রতকর। তাকে পাত্তা দিতে হবে। যদি তাকে পাত্তা দেওয়া না হয় তাহলে তিনি যদি কারো গোপন তথ্য প্রকাশ করে দেন তাহলে সর্বনাশ ঘটে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে সেটা যদি সম্ভব না হয় তাহলে তাকে আটকাতে হবে, সামহাও তাকে তার মুখ বন্ধ করার জন্য তাকে কাস্টডিতে আনতে হবে। এই জন্য সরকার এখন যারা আছে তারা প্রাণান্ত চেষ্টা করবে যে এইরকম একজন মানুষকে যেভাবে হোক না কেন তাকে কাস্টডিতে নেওয়া দরকার। ফলে সরকারের একটা বিরাট অংশ তারা খুব খুশি যে বেনজির ধরা পড়েছে, এবার বোধ আমরা তাকে বাগে আনতে পারবো। অন্যদিকে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে বেনজির তার যে কানেকশন রয়েছে পুলিশ, সেই পুলিশের বিভিন্ন জায়গাতে সে ফোন করে আওয়ামী লীগ অর্গানাইজ করার চেষ্টা করছে, পুলিশকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে, এবং এটা নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এতে কোনো সন্দেহ নেই। এখন বেনজির সাহেব যদি বাংলাদেশে আসেন, তাকে যদি প্রেশার ক্রিয়েট করা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যদি বলেন যে অমুক অমুক পুলিশের সাথে আমার যোগাযোগ ছিল, ফলে পুরো পুলিশ বাহিনীতে তাকে নিয়ে কিন্তু একটা অশান্তি চলছে এবং পুরো পুলিশ বাহিনীতে অস্থিরতা চলবে। এটা একটা স্বাভাবিক বিষয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তিনি আসলেই সেখানে গ্রেপ্তার হয়েছেন কি না, বা হলে তাকে সেখানে আটকিয়ে রাখা যাবে কিনা, অথবা তিনি আবার অবাধে নির্বিবাদে তৃতীয় দেশে যেতে পারবেন কিনা। আমি দুবাইয়ের আইন সম্পর্কে যতটুকু জানি তাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনাটা 1% পসিবিলিটিস আমি দেখছি না, 1% পসিবিলিটি আমি দেখছি না। তিনি ইচ্ছে করলে সেখানে থাকতে পারবেন অথবা তৃতীয় কোনো দেশে সেখানে যেতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, ওখানে জিনিসগুলো কিভাবে চলে। আমাদের যে বর্তমান ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ, মুফাজ্জল হোসেন কায়কোবাদ, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান। মানে তাকে আপনি দেখে বুঝতে পারবেন না, মুখে লম্বা দাড়ি, পোশাক আশাক, কিন্তু এরশাদের জমানা থেকে তিনি এরশাদের জমানায় ধর্মমন্ত্রী হয়েছেন, সেখান থেকে বিএনপিতে আছেন, এবং তার নির্বাচনী এলাকাতে পুরো কুমিল্লাতে তার যে দাপট, তার যে ক্ষমতা, এটা কুমিল্লার লোকজন জানেন। আমরা হয়তো আওয়ামী লীগ জমানাতে বাহারের ক্ষমতা, এপি বাহারের ক্ষমতা মানে কুমিল্লাতে মনে করেছি, কিন্তু বাহার ছিল ক্ষমতা, কিন্তু ক্ষমতায় না থেকেও বিদেশে বসে অনেকটা আন্ডার ওয়ার্ল্ডের ডনের মতো তিনি যেভাবে কুমিল্লার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এটা বিস্ময়কর। আপনি তাকে দেখে বুঝতে পারবেন না সে কতটা জনপ্রিয়, সে কতটা ডেঞ্জারাস, কতটা কৌশলী এবং কতটা ধনী, এবং টাকা কিভাবে দুই হাতে খরচ করতে পারেন। তো এই মানুষটি তিনি আমার সঙ্গে সহকর্মী ছিলেন, মানে 9 পার্লামেন্টে এমপি ছিলেন, এবং যখন তিনি বুঝলেন যে তার বিরুদ্ধে নড়াচড়া হচ্ছে তিনি তখন একেবারে নিরাপদে স্মার্টলি বাংলাদেশ থেকে চলে গেলেন। তিনি এভাবে সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন বেনজির মতো, এবং একটা সময় তিনি ইন্টারপোলের এরকম একটা রেড অ্যালার্টের কারণে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেললো। তো সেই গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে অলৌকিকভাবে হোক, বিভিন্ন কারণে হোক, তিনি কিভাবে সেখান থেকে মুক্তি পেলেন সেই কথা তিনি বলেছেন। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেন, একজন ডাক্তার আনলেন এবং সেটা পুলিশই ব্যবস্থা করলো, দুবাই পুলিশই ব্যবস্থা করলো। দুবাই পুলিশ থেকে পরামর্শ দিল যে এখন তোমাকে অসুস্থ হতে হবে, হাসপাতালে থাকতে হবে, হাসপাতালের ডাক্তার তোমাকে চিকিৎসা দেবে, তারপর সেই ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী আমরা তোমাকে এখান থেকে পাঠাবো না। ডাক্তার বলবে যে তোমাকে এখন প্লেনে করে পাঠানো ঝুঁকিপূর্ণ, তোমার স্বাস্থ্য ভালো না, এবং সেই কাজটি হলো। এটার মধ্যে মুফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি বলেছেন যে এটার মধ্যে আল্লাহর একটা অলৌকিকত্ব আছে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং ভবিষ্যতে তাকে মন্ত্রী বানাবেন। এই জন্য হয়তো আল্লাহ সেদিন তাকে রক্ষা করেছেন। এর কারণ হলো যদি সেই দিন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে পাঠানো হতো, তিনিও কাদের মোল্লার মতো বা অন্যান্য যুদ্ধ অপরাধীদের মতো ফাঁসিতে মানে আত্মাহুতি দিতে বাধ্য হতেন, বা সরকার তাকে ফাঁসিতে লটকাতো। তো এই হলো দুবাইয়ের অবস্থা। তো মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যদি ওখানে বসে এইভাবে রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে বেনজিরের যে কানেকশন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এবং তার যে পয়সা, তার যে টাকা পয়সা, তার যে প্রভাব এবং প্রতিপত্তি, এটা অনেক অনেক বেশি। কাজেই দুবাইতে তাকে নিয়ে আমরা যা কিছু শুনছি, এটি সরকারের পক্ষে, দেশের পক্ষে আসা বা তাকে ফেরত আনা, এটা কতটা দুরূহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যেটা হলো যে যা হয় ভালোর জন্য হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে দুবাইতে তার যে গ্রেপ্তারের খবর, আমি এর আগে একটা ভিডিও করেছি, আমি খুব খুশি হয়েছি। এর কারণ হলো বেনজির সাহেব সম্পর্কে তার অনেক ভালো কাজ আছে, কিন্তু তার যে মন্দ কাজ সীমাহীন। এই সীমাহীন মন্দ কাজ করে একটা মানুষ যদি এই দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত না হন, দুনিয়াতে যদি তার বিচার না হন,
তিনি এবং তার পরিবার যদি সেভাবে ঘুরে বেড়ান এবং বাংলাদেশের লুট করা অর্থবৃত্তকে নিয়ে তিনি সারা দুনিয়াতে এভাবে ঘুরে বেড়ান, তাহলে আর এখানে ন্যাচারাল জাস্টিসটি রইল কোথায়? এই জন্য আমি আসলে আমার আরেকটা ভিডিওতে মানে আপনার একটা আবেগের বশবর্তী আমি বলেছি যে থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ এরকম একটা খবর আমাদেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ তো আসলে 100% কখনো কোথাও প্রাকৃতিকভাবে কোনো ঘটনা ঘটান না, তিনি ঘটান কোনো ঘটনা বাস্তবতা নিরিখে এবং মানুষের মাধ্যমে, তার খলিফার মাধ্যমে। এখন আল্লাহর যে খলিফাগুলো দুবাইতে আছে, তারা তো বিশ্বে বেনজির সাহেবদের মতো লোকজনদেরকে ওয়েলকাম করে এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন। ফেরাউনে ছাড় পেয়েছিল, এখন সেই বেনজিরের যে ছাড় পাওয়ার যে সময় সেটা কতদিন পর্যন্ত সেটা আমরা জানি না। তো কাজেই